সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা। প্রতিদিনকার মতো আজকেও কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে ভয়েস মেরিনা থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন জেলার বিশিষ্ট সাংবাদিক জনাব নজরুল ইসলাম বক্সী। বক্সী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ অধ্যাপক দিলওয়ার চৌধুরী সাহেব। আজকে আমাদের হাতে 14টি পত্রিকা এসে পৌঁছেছে। প্রথমেই শিরোনামগুলো একবার দেখে নিই। দৈনিক কক্সবাজার, 23 বছরের সমাধান হয়নি রোহিঙ্গা সমস্যা। মহেশখালীতে আলুর মুখ দেখছে তরলীকৃত গ্যাস প্রকল্প। শিগগির সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে। রমজান আসন্ন, দাম বাড়ছে নিত্য পণ্যের। জমে উঠেছে বিশ্বকাপ, বিশ্ব চ্যাম্পিয়নের বিদায়, শঙ্কায় ব্রাজিল আর্জেন্টিনা। দৈনিকে বাকখালী, জটিলতায় মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ প্রকল্প, ব্যয় বাড়ছে 200%। না ভোট সংক্রান্ত রিট হাইকোর্টে খারিজ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা বৈধ। প্রতিটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করলে লাইসেন্স বাতিল। জেলার ফার্মেসিগুলোতে ফার্মাসিস্ট নেই, স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ। অপরাধ দমনে বিজেপি একসঙ্গে কাজ করবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের সমাজ সেবা আইসিটি সেন্টার পরিদর্শন। দৈনিক রূপসীগ্রাম, জুনিও হচ্ছে না সাইদির আপিলের রায়। চকরিয়ার কোনাখালীতে 2,85,00,000 টাকা ব্যয়ে প্রতিরক্ষা বাদে ব্লক স্থাপন। রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল ও আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে জেলা প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত। চকরিয়া সৌজের জায়গা দখল করে ভবন নির্মাণ। জেলা খাদ্য বিভাগের ঠিকাদার নিয়োগের দরপত্র দাখিল প্রক্রিয়ায় অনিয়ম স্বচ্ছতার অভিযোগ। দৈনিক আলোকিত উখিয়া, গ্রামে বিদ্যুৎ সরবরাহে 60 কোটি ডলার দেবে বিশ্বব্যাংক। আদম পাচার মামলাকে চাঞ্চল্যকর মামলা হিসেবে গ্রহণ করার দাবি। মূল্য তালিকা প্রদর্শন না করলে লাইসেন্স বাতিল। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি, আপনি জানেন আমাদের রমজান মাস এগিয়ে আসছে। গোপাল মধ্যে রমজান শুরু হবে। তো রমজান আসন্ন, দাম বাড়ছে নিত্য পণ্যের। পাশাপাশি এখানে জেলা প্রশাসনে একটা বৈঠকও হয়েছে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে। রমজান দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টা সমুন্নত রাখার ব্যাপারে জেলা প্রশাসন বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, মূল্য তালিকা প্রদর্শন না করলে বিভিন্ন দোকানে তাহলে লাইসেন্স বাতিল করা হবে, এই ধরনের সিদ্ধান্ত আসছে। আপনার এই ব্যাপারে মন্তব্য? না, মন্তব্য এ ব্যাপারে যে জেলা প্রশাসন যে উদ্যোগ নিচ্ছেন, আসলে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। মূলত রমজান আসলে প্রত্যেক বছরে দেখা যায় স্বাভাবিক দামের তুলনায় রমজান আসার সাথে সাথে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। এতে সকল পর্যায়ের নাগরিকদের এই সমস্যা হয়। বিশেষ করে আমাদের যারা মধ্যবিত্ত ধরনের যারা যেসব ফ্যামিলিগুলো আছে, তাদের কিন্তু মারাত্মক সমস্যার সৃষ্টি হয়। দ্রব্যমূল্য আরেকটা বিষয় আমি একটু আপনাদের সহযোগিতা করছি, যে এই যে বাজেটটা পেশ করা হচ্ছে, বাজেটের পরেও কিন্তু একটা দ্রব্যমূল্যের উপর প্রভাব পড়ে। বাজেট এবং রমজান দুটোই এখন মারার উপর খারাপ হিসেবে দুটোই একসাথে পড়েছে। মূলত এটা তেমন কোনো বিজ্ঞান ভিত্তিক নয়, এগুলো অনেকটা হুজুকি টাইপের ব্যাপার হয়ে যায়। বাজেট শেষ হলে মাত্রই একটা দ্রব্যমূল্য বাড়িয়ে দিতে হবে, এই ধরনের একটা কথাবার্তা হয়। রমজান আসলে দ্রব্যমূল্য বৃদ্ধি করতে হবে, এই ধরনের একটা প্রবণতা থাকে ব্যবসায়ীদের মধ্যে। আর আমাদের পত্রপত্রিকাগুলো রমজান আসার আগে অথবা বাজেট হওয়ার পরে দেখা যায় যে এমনভাবে লেখালেখি হয় দ্রব্যমূল্য বেড়ে গেছে, এইসব করতে করতে ঠিকই বেড়ে যায়। আমি ঠিক পত্রিকাকে দোষারোপ করছি না, তবে এই ক্ষেত্রে দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে পত্রিকাও এক ধরনের সহায়ক ভূমিকা নেবে আমার মনে হচ্ছে। আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের সবার সহযোগিতায় যেন প্রত্যেকটা দ্রব্যই যেন দ্রব্যমূল্য যেন আমাদের নাগালের ভিতরে থাকে। বিশেষ করে রমজানের সময় আমাদেরকে আরো নিয়ন্ত্রিত হতে হবে, সংযত হতে হবে আমাদের সবাইকে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, আমাদের এখন বিশ্ব শরণার্থী দিবস আজকে বলা হচ্ছে। তো 23 বছরের সমাধান হয়নি রোহিঙ্গা সমস্যা। তো বিভিন্ন জায়গায় রোহিঙ্গা এবং সবচেয়ে বড় ব্যাপার দেশব্যাপী বিশ্বব্যাপী রিফিউজি একটি সমস্যা।
তো এই বিষয়ে আপনার মন্তব্য কি? আমাদের দেশের অবস্থান সম্পর্কে বলুন। আসলে রিফিউজি সমস্যাটা এক ধরনের মারাত্মক এক সমস্যা। যদিও আমরা 1971-এ আমাদের এই বাঙালিরাও রিফিউজি হয়েছিল, অনেক বাঙালি রিফিউজি হয়েছিল, কোটির বেশি রিফিউজি হয়েছিল ভারতের, আমাদের পার্শ্ববর্তী ভারতে আমরা আশ্রয় গ্রহণ করেছিলাম 1971 সালে। যাই হোক, আমরা যে আশ্রয় গ্রহণ করেছিলাম তা এতই প্রয়োজনীয় হয়ে পড়েছিল, না হলে নয়, এবং পরবর্তীতে আমরা আমাদের দেশকে স্বাধীন করে আমরা আবার আমরা নিজের স্বভূমিতে আমরা ফিরে আসতে পেরেছি, মর্যাদার সাথে আমরা বিজয় অর্জন করে আমরা ফিরে এসেছি। আমাদের পার্শ্ববর্তী দেশ যে মিয়ানমারের যে আরাকান রাজ্যে যেসব রোহিঙ্গা আছেন তারা এমনভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছে, যার কারণে তাদের অনেক লোকই আমাদের বাংলাদেশে চলে আসছে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে কিছু মানুষ আসে নির্যাতিত হয়ে, কিছু মানুষ আসে সুযোগ সন্ধানী হয়ে। তো এখানে রোহিঙ্গাদের মধ্যে যে জিনিসটা আমরা বেশি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সুযোগ সন্ধানের সংখ্যা বেশি। মাত্র 30 থেকে প্রায় 31 বা 32 হাজার রোহিঙ্গা রিফিউজি এখন রিফিউজি ক্যাম্পগুলোতে আছে। কিন্তু এর বাইরে, ক্যাম্পের বাইরে দেখা যায় কমপক্ষে ছড়িয়ে ছিটিয়ে কক্সবাজার জেলা, আমাদের পার্শ্ববর্তী জেলা চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, সাতকানিয়া, তারপর লোহাগাড়া থেকে শুরু করে চট্টগ্রামের থেকে বৃহত্তর চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকা, এই প্রত্যেক জায়গাতে মিলিয়ে কমপক্ষে 5 থেকে 7 লাখ রোহিঙ্গা অবস্থান করছে, বাংলাদেশে অবস্থান করছে। আমরা রোহিঙ্গা বলতে, রিফিউজি বলতে মাত্র 30,000 বা 31,000 রিফিউজিকে বোঝানো হয় যারা শরণার্থী ক্যাম্পে আছে। বাদ বাকি তালিকাভুক্ত আছে। বাদ বাকি যে প্রায় 4 থেকে 5 লাখ রোহিঙ্গা আমাদের বাংলাদেশে আছে। এছাড়াও দেখা যায় যে এই রিফিউজিদের, রোহিঙ্গা রিফিউজিদের বিরাট অংশ আমাদের বাংলাদেশ তথা পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তারা আশ্রয় গ্রহণ করে আছে। এমনকি ইস্টার্ন কান্ট্রি, যেগুলো পূর্বাঞ্চলীয় দেশগুলো, থাইল্যান্ডে আছে, মালয়েশিয়া আছে, জাপানে আছে, চীনে আছে, বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আরও অনেক লোক, এদেরকেও আমরা রিফিউজির আওতায় আনতে পারি। এছাড়া আজ যেমন বিশ্ব শরণার্থী দিবস, সেই হিসাবে দেখা যাচ্ছে যে সারা বিশ্ব জুড়ে শরণার্থীদের সংখ্যা এমনভাবে বৃদ্ধি পাচ্ছে, বলতে গেলে আমাদের জাতিসংঘ অনেকটা টালমাটাল অবস্থা হয়ে পড়েছে। জাতিসংঘ এই রিফিউজিদেরকে সম্পূর্ণ লুক আফটার করতে হচ্ছে, সবকিছু করতে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে। তো আমরা আশা করব জাতিসংঘ এই রিফিউজিদের ব্যাপারে যেন সুনির্দিষ্ট পন্থা অবলম্বন করে, সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেয়। বিশেষ করে আমাদের বাংলাদেশে যেসব রোহিঙ্গা রিফিউজি আছে তাদেরকে প্রত্যাবাসনের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা দাবি জানাচ্ছি। আচ্ছা, এখানে জেলার ফার্মেসিগুলোতে ফার্মাসিস্ট নেই, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। প্রায় অধিকাংশ ফার্মেসিতে ফার্মাসিস্ট তো আমরা দেখতে পাই না। আসলে এই ব্যাপারে স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ থাকতে পারে বলে একটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? মন্তব্য, সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অনুষ্ঠানে, ডাক্তারদের একটা অনুষ্ঠানে উনি বলেছেন যদি ডাক্তাররা যদি তাদের নির্ধারিত স্থানগুলিতে না থাকেন তাদের প্রমোশন হবে না, এমনকি চাকরিও চলে যেতে। এই যে ব্যাপারগুলো হচ্ছে কেন? কারণ দেখা যাচ্ছে যে ডাক্তারদের অপর্যাপ্ততা এবং ডাক্তারদের মনোযোগহীনতার কারণে আমাদের দেশের রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে না। আর চিকিৎসা ক্ষেত্রটা এমনই এক্সপেন্সিভ হয়ে গেছে যে সাধারণ পরিবারের লোকজন চিকিৎসার্থে ডাক্তারের কাছে যদি যায় তাহলে ডাক্তাররা নানা ধরনের টেস্ট, এইটা সেটা দিয়ে এমন অবস্থা সৃষ্টি হয় যখন দেখা যায় তারা এটাকে আর বের করতে পারে না। অনেক ক্ষেত্রে দেখা যায় ডাক্তারদেরকে অনেকটা এড়িয়ে সাধারণ রোগীরা ফার্মেসিতে চলে যায় ওষুধ কেনার জন্য। তখন ফার্মেসিতে যেসব লোকগুলো থাকে এদের কাছে হচ্ছে ওষুধ বিক্রি করা, এদের কাছে চিকিৎসা করা নয়, কিন্তু তখন দেখা যায় এরা এই চিকিৎসাগুলো করে থাকে, যার কারণে অনেক ভুলভ্রান্তি হয়। আর এখানে বলা হয়েছে যে ফার্মেসিগুলোতে ফার্মাসিস্ট নেই। ফার্মাসিস্ট থাকা উচিত, প্রত্যেক ফার্মেসিতে ফার্মাসিস্ট থাকা উচিত, কিন্তু অধিকাংশ ফার্মেসিগুলোতে কোনো ফার্মাসিস্ট পাওয়া যায় না। যারা ব্যবসা করেন তারা অভিজ্ঞতা নাই, তারা ইয়ে করেন। আর ফার্মাসিস্টের ব্যাপারে যে স্পেশাল ট্রেনিং এর ব্যবস্থা থাকার দরকার সেগুলো নেই। ফার্মেসি
খোলার জন্য যে লাইসেন্স দেওয়া হয় সেখানে তো ফার্মাসিস্টরা তো বাধ্যতামূলক একটা বিষয় আছে। তো হ্যাঁ এই ব্যাপারে কিছু ওরিয়েন্টেশন দরকার, এইভাবে উদ্যোগ নেওয়া দরকার। দৈনিক সমুদ্র বার্তা, অরক্ষিত উপকূলীয় এলাকা আতঙ্কে 10 লাখ মানুষ, 154 জন সংসদ সদস্য বৈধ বলেছেন অ্যাটর্নি জেনারেল। সবুজের চেতনা বিকাশের প্রত্যয়ে সপ্তাহব্যাপী বিক্রমেলার উদ্বোধন। অ্যাডভোকেট এম আবুল বশর মৃত্যুতে ফুলকোট রেফারেন্স ও শোক সভায় বক্তারা, তার মৃত্যু আইনগণের জন্য অপূরণীয় ক্ষতি। দৈনিক আপন কণ্ঠ, কাজের ধীরগতি পৌরবাসীর দুর্ভোগ, পাল্লা দিয়ে বাড়ছে কিশোর অপরাধীদের সংখ্যা, সামান্য বৃষ্টিতেই শহরে জলাবদ্ধতা, নিষ্কাশন ব্যবস্থায় বিপর্যয়। দৈনিক ইনানি, তারেকের হাতে আটকা ছাত্র দলের নতুন কমিটি। সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনকালে জেলা প্রশাসক, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শহরের 8 স্পটে সক্রিয় ছিনতাইকারীর চক্র। সামান্য বৃষ্টিতে ঈদগাহ ডিসি সড়কের বেহাল দশা। কক্সবাজার ইমাম পরিষদের সেমিনারে বক্তারা, যারা হাদিস ও আহলে অর্থ বুঝে না তারাই আহলে হাদিস। দৈনিক আজকের কক্সবাজার, রোহিঙ্গাদের আগ্রাসন চলছে। মানব পাচার নিয়ে ইফসার গোলটেবিল বৈঠক, পাচারকারীদের বাড়ির মালামাল কুট করার পরামর্শ। উত্তাল সাগর, সহস্রাধিক ট্রলার কোলে। সামান্য বৃষ্টিতেই বাইশারি বাজারে হাঁটু পানি। দৈনিক দৈনন্দিন, বৃষ্টিতে স্বস্তি, বৃষ্টিতে দুর্ভোগ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 154টি বৈধ। কক্সবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন। আপনি দেখতে পাচ্ছেন দীর্ঘদিনের সেই অপেক্ষার পালা শেষ হয়ে গতকাল থেকে আমাদের এই কক্সবাজার জেলায় এবং দেশব্যাপীও বিভিন্ন জায়গায় বৃষ্টির পানি দেখা যাচ্ছে। তো বৃষ্টিতে স্বস্তি, বৃষ্টিতে দুর্ভোগ, এই ধরনের শিরোনাম দেখা যাচ্ছে পত্রপত্রিকায়। আবার পাশাপাশি আমাদের দুর্ভোগের মূল কারণ হচ্ছে আমাদের বিশেষ করে নগরবাসীদের কাছে পৌরবাসীর যে ধীরগতি সম্পন্ন কার্যক্রম, এ ব্যাপারেও একটা আমরা সংবাদ দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার কথা বলা হচ্ছে। সার্বিক বিষয় নিয়ে আপনার মন্তব্য কি? আসলে দীর্ঘদিন এই যে গ্রীষ্ম গেল, বর্ষা এলো, হ্যাঁ, কিন্তু যে ধরনের বৃষ্টি হওয়ার দরকার ছিল সেই ধরনের বৃষ্টি হয় নাই বলে মানুষ অনেকটা অস্বস্তিতে ছিল। সম্প্রতি বৃষ্টি হচ্ছে দেখে স্বস্তি ফিরে এসেছে, এটা সত্যি কথা। কিন্তু আমাদের এতই দুর্ভাগ্য যে একটু বৃষ্টি হলে দুর্যোগের সৃষ্টি হয়ে যায়। আমাদের বিভিন্ন ধরনের নগর পরিকল্পনার অভাবের কারণে শুধু নগরে নয়, গ্রামাঞ্চলেও দুর্যোগের সৃষ্টি হয়। রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা তেমন সুবিধাজনক না থাকার কারণে দুর্যোগের সৃষ্টি হয়। এটা তো সঠিক যে বর্ষাকাল আসলে, বিশেষ করে আষাঢ় মাস এখন চলছে, আষাঢ় মাস শুরু হয়েছে 5 তারিখ হবে আজকে, শুরু হয়েছে। এখানে আষাঢ় মাস আসলে বৃষ্টি হবে, এটা স্বাভাবিক। তবে আমাদের জন্য একটা সমস্যা, আমাদের দেশের সেটা হচ্ছে পৌরবাসীদের জন্য একটা দুর্ভোগের ব্যাপার হয়ে গেছে। ড্রেন ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে, এবং ওই যে একটা পত্রিকায় ইয়ে করা হয়েছে যে কাজের ধীরগতি, পৌরবাসী দুর্ভোগ, কাজের ধীরগতির কারণে এই অবস্থাটা হয়। যদি আমাদের এই ড্রেনেজ ব্যবস্থাগুলোর কাজগুলো বৃষ্টি আসার আগে সম্পন্ন করা সম্ভব হতো, তাহলে হয়তো এই দুর্ভোগ দেখতে পাচ্ছি কিছুদিন আগেই ড্রেনগুলো পরিষ্কার করে ড্রেনের সেই ময়লা কিংবা বালি কিংবা কাদা সবগুলো রাস্তার পাশে রাখা হয়েছে। যে বৃষ্টি এসছে আবার ড্রেনে ঢুকে যায়। আর ড্রেনগুলো এতই অগভীর এবং অপ্রশস্ত, যার কারণে এগুলো ধারণ ক্ষমতা এতই কম, শুধু দুর্ভোগের সৃষ্টি করতে পারে। এই হচ্ছে অবস্থা। তবে আমাদের সমস্যা হলো, আমাদের দেশে বৃষ্টি হয় ঠিক, কিন্তু মাঝে মাঝে এত অতিবৃষ্টি হয় এবং অনাবৃষ্টি আর অতিবৃষ্টির কারণে আমাদের দুর্ভোগ সীমা ছাড়িয়ে যায়। তাই এখন যখন এতদিন বৃষ্টি হয় নাই, এখন বৃষ্টি হচ্ছে, এটাকে আমাদের স্বাগত জানাতে হবে। বৃষ্টি খুবই প্রয়োজন, আমাদের ফসলের জন্য প্রয়োজন। এই সিজনে বৃষ্টি হবে, এটা মেনে নিতে হবে। এই বৃষ্টি হওয়ার পরে কিভাবে দুর্ভোগ থেকে আমরা বেঁচে থাকতে পারি, সেই চেষ্টা আমাদেরকেই করতে হবে। সেটাই তো, সেই কারণে ইতিমধ্যে আমাদের বৃক্ষমেলা শুরু হয়েছে কক্সবাজার সপ্তাহব্যাপী। তো সবুজ বনানী গড়ে উঠুক, সেটা আমাদেরও আশা আকাঙ্ক্ষা। আমরা চাই সবুজের সমারোহ হয়ে উঠুক। দৈনিক সমুদ্র কণ্ঠ, টাইম ম্যাগাজিনে আমাদের আর্জেন্টিনা ব্রাজিল উন্মাদনা, শরণার্থী পৃথিবীর সকল দেশেরই সমস্যা। তারেক সাইদের
বিরুদ্ধে আরো 9 খুন ও 6 গুমের অভিযোগ। বার্ড ফ্লুর ঝুঁকিতে বাংলাদেশ। দৈনিক সৈকত, জেলা জুড়ে চলছে রোহিঙ্গা আগ্রাসন। তারেক সাইদের বিরুদ্ধে আরো 9 খুন ও 6 গুমের অভিযোগ। ঈদগঞ্জের বনাঞ্চল থেকে দিন ও রাতে কাঠ কর্তন ও পাচার চলছে। দৈনিক আমাদের কক্সবাজার, আদম পাচার মামলাকে চাঞ্চল্যকর মামলা হিসেবে গ্রহণ করার দাবি। সৌজের কোনো তৎপরতা নেই, প্রভাবশালীর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছে সৌজের জায়গায়। দৈনিক হিমছড়ি, মিয়ানমারে পাচার হচ্ছে ঔষধ, 10 লাখ টাকার ওষুধ উদ্ধার। সুখে স্তব্ধ স্পেন, ফুটবলের শেষ দেখে ফেলেছে। লিজে চাষ করা মাছ আনা বন্ধে টেকনাফের চিংড়ি ব্যবসায়ীরা বিপাকে। দৈনিক আজকের দেশ বিদেশ, দেশে জঙ্গি শাসন চলছে বলেছেন খালেদা জিয়া। টিকি টাকার দিন ফুরালো স্পেনের বিদায়। 10 লক্ষ টাকার ওষুধ উদ্ধার, মিয়ানমারে পাচার হচ্ছে জীবন রক্ষাকারী ওষুধ। ইদানিং আবার মিয়ানমারের সাথে নতুন একটা বিষয় এখন যুক্ত হয়েছে, পাচারের বিষয়। এখন ওষুধ পাচার হচ্ছে, ওখান থেকে ইয়াবা পাচার হয়ে আমাদের দেশে আসছে। এখান থেকে জীবন রক্ষাকারী ভালো জিনিসগুলো ওই দেশে চলে যাচ্ছে। প্রায় 10 লক্ষ টাকার ওষুধ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আপনার মন্তব্য রাখেন। রোহিঙ্গা সমস্যা তো আছেই, বিভিন্ন রকমের সমস্যা, পত্রপত্রিকা আজকেও অন্যতম প্রধান সমস্যা হয়েছে রোহিঙ্গাদের আগ্রাসনের কথা বলা হচ্ছে। তারপরে এই যে নতুন একটা উপাদান যুক্ত হলো, এ ব্যাপারে আপনার মন্তব্য? আমরা বড় দুর্ভাগ্য জাতি, একটা কথা আছে, অবাগা যেদিকে চায় সাগর সাগর। হ্যাঁ, এখন এতদিন আমাদের এদিকে আসছিল কিছু জিনিস বারবার থেকে। কি আসছিল? সেটা মরণঘাতী, ইয়াবা, হেরোইন, এগুলো আসছে আমাদের জন্য। এখন যাচ্ছে কি যাচ্ছে, আমাদেরকে যেগুলো বাঁচিয়ে রাখতে পারে সেই ওষুধগুলো এখন চলে যাচ্ছে। তাহলে আমরা দুদিক থেকে দুর্ভোগ, আসলেও আমাদের ক্ষতি হচ্ছে, যেগুলো যাচ্ছে তাতেও আমাদের ক্ষতি হচ্ছে। তাহলে আমরা কি করব? আমাদের উচিত এই আত্মঘাতী ব্যবসাগুলো বন্ধ করার ব্যবস্থা করা। এগুলো আত্মঘাতী, যেগুলো আসছে সেগুলো আমাদের জন্য আত্মঘাতী, যেগুলো যাচ্ছে সেগুলো আমাদের জন্য আত্মঘাতী। তাই একটা সুখবর আমি দেখলাম যে বিজিবি এবং বিজেপি, হ্যাঁ, বাংলার বিজেপি আর বাংলাদেশের বিজিবি মিলে যৌথভাবে এরা চিন্তা করছেন কিভাবে এগুলো ঠেকানো যায়। এই যে উভয় পক্ষ একটা ইয়ের মধ্যে এসছে, সমঝোতার মধ্যে এসছে, কিভাবে এটা ঠেকানো যায়। এই সমঝোতাটা যদি ঠিক থাকে, মিয়ানমার যদি তাদের কথা রক্ষা করে বাংলাদেশের বিজিবির সাথে একটা আন্তরিক ভাবে এবং সদিচ্ছা নিয়ে যদি উভয় পক্ষ এটা প্রতিরোধের ব্যবস্থা করে, হয়তো আগামী দিন আমাদের সুন্দর হতে পারে। আমরা এই আশা থাকি। কারণ দুদিক থেকে আপনি যা বলছিলেন, শাকের করাতের মতো দুদিক থেকে আমাদেরকেই কাটছে, এখান থেকে যাচ্ছে যে সে কারণেও সেটা আমাদের জন্য, আবার আসছে যেগুলো সেগুলোর জন্য আমরা ক্ষতি করছি। অতএব এখানে বিজেপি কে আপনি যা বলছিলেন সত্যি যথার্থই বলেছেন। বিজেপি কে অর্থাৎ মিয়ানমারের বাহিনীকে আসলে আন্তরিক হতে হবে, আন্তরিক এবং সদিচ্ছা নিয়ে এগিয়ে আসতে হবে। তো যাই হোক, আপনি দেখতে পাচ্ছেন আমাদের বিশ্বকাপ চলছে, সুখে স্তব্ধ স্পেনবাসী, ফুটবলের শেষ দেখে ফেলেছে, এ কথাটাও পত্রপত্রিকায় আসছে। আপনার কি মন্তব্য? ব্রাজিল এবং আর্জেন্টিনাও কিন্তু খুব আতঙ্কে আছে, এই ধরনের সংবাদ আমরা দেখতে পাচ্ছি। তো আপনার কি মন্তব্য? বিশ্বকাপ নিয়ে সারা দুনিয়া জুড়ে এখন হইচই চলছে। তো বাংলাদেশে একটু বেশি, বাংলাদেশ নিয়ে অনেক বিদেশি পত্রপত্রিকাও লেখা হচ্ছে বাংলাদেশের এই উন্মাদনাকে নিয়ে। হ্যাঁ, তো এক্ষেত্রে যে ব্রাজিল এবং আর্জেন্টিনা যে সংখ্যাগ্রস্ত, তার কারণ হচ্ছে আগে আমরা দেখেছি ব্রাজিল এবং আর্জেন্টিনা অনেক আগেই পত্রপাঠ গুটিয়ে ফেলতে হয়েছে বিশ্বকাপ থেকে। ফলে এখন এবার দেখলাম আমরা এই প্রথমবার যেটা লিগ পদ্ধতির খেলা হচ্ছে, সেখানে গত অতীতের যে বড় বড় জায়ান্টরা ছিল যারা বিশ্বকাপ জয় করেছে, তারা বিদায় নিয়ে ফেলতে হচ্ছে। বিশেষ করে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে একবারে তাদেরকে গুটিয়ে ফেলতে হয়েছে। হ্যাঁ, প্রথম রাউন্ডে তাদের বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে যেতে হয়েছে, আবার ইংল্যান্ডকেও চলে যেতে হচ্ছে। এই ধরনের অনেক বড় বড় যারা দলগুলো যারা আশার সৃষ্টি করতে পারে, তারাই দেখা যায় বিদায় নিয়ে যাচ্ছে। এই অবস্থায় অত্যন্ত যারা হট ফেভারিট আছে ব্রাজিল এবং আর্জেন্টিনা, তারাও সংখ্যাগ্রস্ত খুব বেশি। তাছাড়া ব্রাজিলের যে মেক্সিকোর সাথে যে খেলাটা হলো সেটাও ড্র করেছে। হ্যাঁ, প্রভাব পড়েছে, সম্ভবত খুবই প্রভাব পড়েছে, ড্র করেছে। ওইদিকে যে আর্জেন্টিনা যে খেলা খেলেছে, তাও কিন্তু আর্জেন্টিনার ভক্তদেরকে যথেষ্ট করতে পারে, সন্তুষ্ট করতে পারে, আশান্বিত করতে পারে। তো এই অবস্থায় খেলা এগিয়ে যাচ্ছে, দেখা যাক
আমরা শেষ অপেক্ষায় কোথায় গিয়ে থাকলাম। দাঁড়াবে? মাত্র প্রথম রাউন্ড খেলা হচ্ছে, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড, তারপরে সেমিফাইনাল, ফাইনাল, এগুলো আমরা দেখব। আমরা আশা করি এবারে বিশ্বকাপ উপভোগ করতে পারবে আমাদের দেশের মানুষ এবং সারা বিশ্বের মানুষ। তো ধন্যবাদ জনাব নজরুল ইসলাম বক্সী, আপনি আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে দেখার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দেখলেন। এই অনুষ্ঠান দেখার জন্য লগ ইন করুন www.voicemarina.com। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন। সকলকে ধন্যবাদ।